প্রথমবারের জন্য রাজনীতিতে পা দিয়েই হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রায় ৮০,০০০ ভোটে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা ভোটের নিরিখে এখানে দেখা যাচ্ছে ৩৩ আসনে চন্দননগর পুরসভায় তৃণমূল ২৪টি ওয়ার্ডে এবং বিজেপি ৯টি আসনে এগিয়ে রয়েছে। আমি যদি পরিসংখ্যানের দৃষ্টিতে দেখি তাহলে কলকাতা পুরসভার ১৪৪টার মধ্যে ৪৫টায় বিজেপি এগিয়ে, ১২১টা পুরসভার মধ্যে ৭৪টা পুরসভাতে ওয়ার্ড ভিত্তিক যদি হিসেব করি তাহলে বিজেপি এগিয়ে আছে। সৌগত রায় বলছেন যে বহুতল অবস্থাপন্ন লোকেরা, ফ্ল্যাটের লোকেরা তৃণমূলকে ভোট দেয়নি, কলোনির গরিব মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, গ্রামের মহিলারা তারা তৃণমূলকে ভোট দিয়েছেন। এটাকে শুধুমাত্র ওই বড় ফ্ল্যাট এই হিসেবে ভাগ করবেন নাকি আরবান আর সেমি আরবান? তার কারণ ওভারঅল পশ্চিমবঙ্গ এবং কলকাতার ওয়ার্ড ধরে খুব শহুরে এবং শহর কেন্দ্রিক এলাকাগুলোতে দেখা যাচ্ছে তৃণমূল সত্যি পিছিয়ে আছে, নাকি এটা শিক্ষিত মধ্যবিত্তরা কোনো কারণে বিরূপ এইভাবে দেখবেন, নাকি একদম সৌগত রায়ের মতো ভাববেন যে ফ্ল্যাটের লোকেরা বাবা তৃণমূলকে ভোট দেয়? এই ভোটটা হচ্ছে সংবিধান হাতে রাখা আর সংবিধান পাশে রাখা, এর মধ্যে পার্থক্য। এর পার্থক্য হচ্ছে সিপিএমের যে রুটি রুজি স্লোগান ছিল, সিপিএম তো ভোট কম পেয়েছে। আসল মুশকিলটা হচ্ছে রুটি রুজির স্লোগানটা করে কমের স্লোগানে পাল্টে গেছে। আমি কোনো রাজনীতির জ্যাঠামশাই নই যে কোনটা সৎ কোনটা অসৎ বলতে হবে। তৃণমূল যেটা বলে দিয়েছে, অর্থাৎ শুরুতেই গৌরচন্দ্রিকায় সেই উপসংহারটা সেরে নিই, সেটা হচ্ছে যত দোষ সিপিএম আর শতরূপ ঘোষ। সুতরাং এটা প্রথমেই মিটে গেল। এইবার কাজের কথায় আসুন, সেটা হচ্ছে সামাজিক ব্যবস্থা একদিকে সংসদীয় গণতন্ত্র। এবার এই যে গণতন্ত্রের যে রূপটা, সেখানে কি হয়, একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, সেখানে মানুষ পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, চাকরি পাবে বেসরকারি বা সরকারি জায়গায়। এইখানে যে চাকরির জায়গাটা, সেটা সিপিআইএম এবার বারবার চেষ্টা করেছে, রুটি রুজি রুটি রুজি রুটি রুজি, প্রত্যেকটি কথায়। ওরা যতবার রুটি রুজি বলেছে, বোধহয় নরেন্দ্র মোদী যতবার নিজের নাম করেছেন তার থেকে অনেক বেশি। কিন্তু যেটা গিয়ে দাঁড়ালো, তৃণমূল সেই জায়গায় কিন্তু করে কমেটা ব্যবহার করলো। এই যে আমাদের গোটা পশ্চিমবঙ্গের বিশেষ করে শহরাঞ্চলে যারা সকালবেলা উঠে, সত্যিই তো সেই যুব সমাজের সেই ইয়াং ছেলেগুলো যারা চায়ের দোকানে বসে সামনে বালি ইটের হিসেবটা করছেন, তাদেরকে কারা চালাচ্ছেন? তাদেরকে চালাচ্ছেন তৃণমূলের কাউন্সিলর। এবং এখানে তৃণমূল বিজেপির একটা সম্পর্কের কথা বলতে হবে। যারা তৃণমূল এবং বিজেপির সমর্থক আছেন, একটু শুনুন যে তৃণমূলের মুখপাত্র তিনি বলছেন তাদের দলের যে এমপি জিতেছেন তিনি বিজেপির লোক। বিজেপির লোক বলছেন তাদের দলের লোকরা নাকি অভিষেক বাবুর সঙ্গে আলোচনা করে সব কিছু ঠিক করছেন। তাহলে সাধারণ তৃণমূল এবং বিজেপির সমর্থকরা, যখন আমরা রাজনীতি বিশ্লেষণে বারবার বলি যে তৃণমূল বিজেপির মধ্যে যে সেটিং তত্ত্ব, তার মানে সবাই তৃণমূল আর বিজেপি মিশে গেছেন এমন নয়, তাদের নেতাদের মধ্যে যে সেটিং তত্ত্বের কথা আমরা বলি, সেটা কিন্তু আমরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কখন বলি? কারণ তৃণমূল আর বিজেপির নেতারাই এই কথাটা বলেন। এটা কি করছেন আদতে? সংবিধানটা সরিয়ে রাখছেন, রাষ্ট্র ব্যবস্থা সরিয়ে রাখছেন। মূল প্রশ্নটাই যেটা সৌগত বললেন, এটা ফ্যাক্ট। আমিও বলছি, দেখুন, নম্বরকে তো আপনি অগ্রাহ্য করতে পারবেন না। এটা ফ্যাক্ট যে বিজেপির সংগঠন নাই থাকতে পারে, কিন্তু বিজেপির ভোটার তৈরি হয়েছে, বিজেপির ভোটার তৈরি হচ্ছে, আর বিজেপির ভোটার আরবান ভোটার আছে, ইট ইজ আ ফ্যাক্ট। এবার সেটাকে, সেই আরবান ভোটারকে আমরা তৃণমূলের দিকে কি করে আনবো, সেটা নিয়ে আমাদের ভেতরে আত্মসমালোচনা হচ্ছে এবং আমরা এটা নিয়ে চর্চাও করছি যে সেই ভোটার কি করে ট্রান্সফার করব। কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা জিনিস কনফার্ম, যে তৃণমূলের বাংলায় আমরা এখানে যতই বিশ্লেষণ করি, ভোটটা হয় আপনি মমতা ব্যানার্জির ভোটার, নয় আপনি মমতা ব্যানার্জির ভোটার নয়, এর বাইরে কিছু নয়। এখনো অবধি বাংলায় যে ভোটটা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিজেপির ভোটার আছে। ধরো 2 বছর আগে যারা তৃণমূলকে ভোট দিয়েছিল তারা এবার বিজেপিকে ভোট দিল কেন? না, কারণ লোকসভাতে বুঝতে হবে, লোকসভাটা মমতা ব্যানার্জির ইলেকশন না, লোকসভাটা টিকিটের ওপরে নরেন্দ্র মোদীর নামটা আছে। কিছু তৃণমূলের মানুষ, তৃণমূলের সমর্থক, তৃণমূলের ভোটার লোকসভার সময় দেশের নিরিখে বিজেপিকে ভোট দেয়। এটা কিন্তু তৃণমূলের আর বিজেপির ভোটার আছে, দুর্ভাগ্যজনক ভাবে সিপিএম আর কংগ্রেসের ভোটার কিন্তু নেই। দেখুন, আমি একটু বলি, দেখুন, শুভময়দার জ্বালাময়ী রাজনৈতিক ভাষণ আমি শুনলাম, তিনি সংবিধান নিয়ে এতবার কথা বললেন। সংবিধান বদলেছে কংগ্রেস যতবার, উনি হিসাবটা ওনার কাছে নিশ্চয়ই থাকবে। বিশ্বনাথ দাও রয়েছে, ভারতীয় জনতা পার্টির সার্টিফিকেট দিল যে শুধু তোমরা দুজনে আছো। দেশের জন্য বিজেপি ভালো, দেশের জন্য নরেন্দ্র মোদী ভালো, এটা তৃণমূলের মুখপাত্র স্বীকার করে নিচ্ছে। যাই হোক,
তার মানে দেশের জন্য নরেন্দ্র মোদী ভালো, বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, বলতেই দেবে না। এত ভালো খারাপে যখন তুল্যমূল্য বিচার হচ্ছে, এটারও বলুন যে মমতা ব্যানার্জি নিজের বিধানসভা ভবানীপুরে 5টা ভোটে তিনি এত সত্ত্বেও সেই ছেলেটি শুনে নিন যে করেছে সিকিউরিটি ব্রিজ, তার বিরুদ্ধে নিশ্চয় ব্যবস্থা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গায়ে যে থাপ্পড়টা কষিয়েছিল 2 বছর বাদে তাকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছিল রহস্যজনক ভাবে, সেই ঘটনা হবে না। এইটুকু বলতে পারি, এইটুকু বলতে পারি। এবং আমি আরেকটা কথা বলতে চাই, এই যে এতগুলো কথা হচ্ছে শহর, আমি শুরু একবার বলেছিলাম যেটা, দেখুন শহরের মানুষ বুঝে গেছে তৃণমূল মানে এরকম কাটমানি, সিন্ডিকেট, লুটতরাজ, লুম্পেনগিরি, হুলিগানিজম, ভ্যান্ডালিজম। সেই কারণে শহরের মানুষ, শিক্ষিত মানুষ তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি সঠিকভাবেই বলেছেন যে এটা রাজনীতির চর্চার জায়গা, যে কেন এতগুলো পুরসভাতে যে দল মানে তার পরাজয় ঘটলো সেই দল কেন এগিয়ে আছে বা বিরোধীরা কেন এগিয়ে আছে। সাধারণভাবে তার দুটো ব্যাখ্যা একদম পরিষ্কার। একটা হলো যে মানে স্লাম এলাকাগুলোতে, যেটা সৌগত রায় সঠিক বলেছেন, স্লাম এলাকাতে যারা ভোটার ছিলেন তারা অনেক নির্ভরশীল, অর্থাৎ তারা লক্ষ্মীর ভাণ্ডারের উপর নির্ভরশীল, সরকারের বিভিন্ন প্রকল্প, তারপরে 100 দিনের কাজ থেকে শুরু করে বা আপনার সরকারের অন্যান্য যে প্রকল্পগুলো তার উপর স্বাস্থ্যসাথী থেকে, ফলে নির্ভরশীল ভোটার স্লাম এলাকায় প্রচুর। ফলে তারা কিন্তু অর্গানাইজড ওয়েতেই ভোট দিয়েছেন এবং তাদেরকে এনে ভোট দেওয়ানো হয়েছে। উল্টো দিকে যদি আরবান মানে যেই এলাকাগুলোতে সম্ভ্রান্ত পরিবারের লোকরা থাকেন, আবাসনগুলোতে, সেখানে ভোটাররা নির্ভর নয়, স্বাধীন ভোটার। ফলে স্বাধীন ভোটাররা স্বাধীনভাবে মতামত দিয়েছেন। এবার আপনি আমায় প্রশ্ন করবেন যে ওই স্বাধীন ভোটাররাই তো ওই সব ওয়ার্ডে পুরসভা নির্বাচনে তৃণমূলকে দিয়েছিল, এবার কেন বিজেপিকে দিল? তার মাঝে যেটা পুরসভা নির্বাচন এবং এই নির্বাচনের মাঝে যে 2 বছর রয়েছে, তার মধ্যে শিক্ষা দুর্নীতিটা কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে। আমি আপনাকে বলছি, আমরা বলছিলাম না যে দুর্নীতি কোনো ইম্প্যাক্ট ফেলেনি, সাধারণ মানুষের মধ্যে, শিক্ষিত মানুষের মধ্যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে যে শিক্ষার একটা প্রভাব অবশ্যই। কলকাতা পুরসভার যে ভোটই হয়নি, যদি এরকম ভাবে ভোট হতো ফলাফল সম্পূর্ণ অন্যরকম। গণতান্ত্রিক নির্বাচন নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। সত্যিই তো যারা নিম্নবিত্ত মানুষ তারা ভোট দিয়েছেন তৃণমূলকে বা কিছু, একেবারে হিটলারকে ভোট দিয়েছিল একেবারে শিক্ষিত জার্মানির মানুষজন। ফলে এক সময় যাকে ভোট দেওয়া হচ্ছে সে আগামী দিনে হিটলার হতেই পারে। বলছি সৌগত রায়ের যে কথাটা আমরা শুনলাম, সত্যি কথা বলতে উনি যে বিরাট একটা অন্যায় বা বেআইনি কোনো কথা বলেছেন, আমরা এটা মনে করি না। সাধুবাদ জানাবো যে আত্মসমীক্ষা করছেন এবং কোথায় খুব অল্প সময় যে কোন একটা দল আমার সরকারটা পলিসি এনেছে, আমার পলিসির ফলে কোন পপুলেশন গ্রুপকে আমার পক্ষে আনতে সুবিধা হয়েছে, যে আমার পক্ষে আজ অব্দি নেই, তার জন্য নতুন আমায় কি করতে হবে, এটা যে কোনো নেতা তার দলীয় কর্মী সভায় আলোচনা করবেন, এর মধ্যে কোনো অন্যায় নেই। আমার মনে হয় অপরাধ যেটা কুণাল ঘোষ কি উদয়ন গুহরা মঞ্চে দাঁড়িয়ে কোনো রকম লজ্জা শরম ছাড়া বলছেন যে যেখানে লোকে আমাদেরকে ভোট দেয়নি সেখানে সরকারি প্রকল্প পাবে না। আমি বলছি সুমনদা, ভারতের 11টা রাজ্যে এইবারের লোকসভা ভোটে বিজেপির আসন শূন্য, পাঞ্জাব থেকে শুরু করে তামিলনাড়ু, সিকিম, তোমরা জানো মণিপুর, 11টা রাজ্যে। আজকে যদি বিজেপি বলে যে ওই 11টা রাজ্যে কেন্দ্রের সরকারের একটা কাজ হবে না, এই যে সরকারের টাকাটাকে, এবং এটা খালি কুণাল ঘোষকে উদয়ন গুহকে কেন বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যদি বলে, তা আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের আগে আমরা দেখিনি একটা মিটিং এ গেছেন, লোক হয়নি, বলছেন লক্ষ্মী ভান্ডারের মেয়েরা আসেনি কেন, লক্ষ্মী ভান্ডারে যে টাকা পাচ্ছে তিনি ওনার মিটিং এ যেতে পারতো। কিন্তু আমি বলছি বিজেপির শরীর জেডিইউর এক নেতা একই কথা বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার মানুষের টাকা প্রকল্পটা তৈরি করেছেন এবং শুরু করেছেন মমতা ব্যানার্জি। ঠিক আছে, এই যে এখন বিজেপি ফলাও করে বলছে আমরা এগুলো বলি না, মনে পড়ে নরেন্দ্র মোদীর সভা থেকে কুচবিহারের বিজেপির নেত্রী বলেছিল আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো যদি সরকারে আসি। আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। ফুটপাত দখল থেকে সরকারি জমি দখল নিয়ে পুলিশ প্রশাসন এবং দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিধাননগর, হাওড়া, বালি, শিলিগুড়ি সহ একাধিক পুরসভার ভূমিকায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসবের মধ্যেই তার মুখে শোনা গেছে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে, অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি,
অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড। জাতিসত্তা রাজনীতি ভারতে নতুন নয়। মারাঠি মানুষের কথা বলে একটা সময় গোটা মুম্বাই শাসন করেছেন বাল ঠাকরে। গুজরাটে অস্মিতাকে সামনে রেখে প্রায় 2 দশক গুজরাটে ক্ষমতায় বিজেপি। দ্রাবিড়ীয় সত্তাকে সামনে রেখেই বিজেপি মুক্ত তামিলনাড়ু করেছে ডিএমকে। এবার কি বাংলাতেও পরোক্ষে বাংলা ও বাঙালি এই বিষয়টিকে সামনে রেখে কৌশলী রাজনীতি করতে চাইছে তৃণমূল? বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, তার নাম ভারতবর্ষ। অতএব সেখানে প্রদেশে প্রদেশে বৈচিত্র্য থাকবে। আর এখানে উনি কি চাইছেন? এখানে উনি চাইছেন যে আমরা বাঙালি পার্টি নাম দিতে, তো তৃণমূল কংগ্রেসের নামটা পাল্টে ফেলুক, আমরা বাঙালি পার্টি নাম দিক, দিয়ে রাজনীতির ময়দানে আসো। যখন ভোট আসবে তখন হিন্দিভাষী এলাকায় গিয়ে বলবেন ভুল হয়েছিল। হিন্দিভাষী এলাকায় মানুষকে টানার জন্য ছট পুজোতে 2 দিন করে ছুটি বাড়িয়ে দেবে, নানা রকম হিন্দি পাখিদের প্রেমের কথা বলবে। আর ভোট মিটে গেলে তখন অন্যান্য প্রদেশ থেকে আসা লোকদের গালি দেবে। এর দ্বৈত নীতি চলতে পারে না। 5টা কোন রাজ্য উনি তা পরিষ্কার করে বলেননি। তাহলে অন্য রাজ্যও তো বলবে বাঙালিরা এখানে কাজ করতে পারবে না, যারা পরিযায়ী শ্রমিক তারা এখান থেকে তো বাংলা থেকে তো ব্যাঙ্গালোর, ম্যাড্রাস, ওড়িশা, গুজরাট যাচ্ছে, তো সেই সরকারও তো বলবে। ভারতবর্ষের মানুষ যে কোনো জায়গায় গিয়ে রুটি রুজি করতে পারে, এটা মুখ্যমন্ত্রীর বলা অহেতুক। তার কারণ হচ্ছে যে আর 5টা রাজ্য বলতে উনি কি বুঝিয়েছেন আমি জানি না, তো ট্রেজারির প্রশ্ন আসছে কেন? পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার পরিচিতিকে নষ্ট করে দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলছেন, তখন পাল্টা বিরোধীরা তাকে মনে করিয়ে দিচ্ছেন বিহারের ভূমিপুত্র অধুরা মুম্বাই নিবাসী শত্রুঘ্ন সিনহাকে আসানসোল থেকে প্রার্থী করে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের ভূমিপুত্র অধুরা দিল্লিবাসী কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর থেকে সংসদে পাঠিয়েছেন তৃণমূল নেত্রী। গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠানকেও বহরমপুরের ভূমিপুত্র অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড় করিয়ে জিতিয়েছেন তিনিই। সব মিলিয়ে বিতর্ক জোরালো। সোমবার নবান্নর বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ভৎসনার পরই কলকাতা জুড়ে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গড়িয়াহাট থেকে নিউ মার্কেট, হাতিবাগান থেকে ক্যানিং স্ট্রিট, সর্বত্রই হকার হঠাতে অভিযানে নেমেছে প্রশাসন। জানি আবার পাল্টা সুর চালাতে শুরু করেছে বিরোধীরা। এর মধ্যেই বৃহস্পতিবার হকার সমস্যা নিয়ে নবান্নে ফের একটি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বেলা 12টায় হতে চলা এই বৈঠকে ডাকা হয়েছে 7টি কর্পোরেশনের মেয়র, পুলিশ কমিশনার, পুর চেয়ারম্যান, জেলা শাসক, পুলিশ সুপারদের। ভার্চুয়ালি থাকবেন ওসি বা আইসিরাও। এই বৈঠক থেকেও কি সোমবারের মতোই ফের কোনো কড়া বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? উচ্ছেদ অভিযান নিয়ে বিরোধীরা যেভাবে সরব হচ্ছে তার প্রেক্ষিতে কি কিছু বলবেন তিনি? তা নিয়ে চলছে জল্পনা। আর এই প্রেক্ষাপটে বৃহস্পতিবারের বৈঠক নিয়ে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। আমি আশা করব আগামীকালের মিটিংয়ে আপনার ঔদ্ধত্য, অহংকার এবং বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে, সেখান থেকে আপনি সরে আসবেন। সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসওপি তৈরি হবে। সরকারি জমি যারা বেআইনিভাবে দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে, প্রপারলি নোটিশ দেবে, এবং এতে যদি কোনো প্রান্তিক গরিব মানুষ, নন আর্নিং মেম্বার, তার ফ্যামিলিতে শুধু এইটার উপরে সংসার চলে, তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন। আপনি সব জায়গায় বলেন যে আমি 1.5 কোটি লোককে চাকরি দিয়েছি, যদিও তালিকা চাইলে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যাবেও না, কারণ এটা মিথ্যা, সবাই জানে। তাই আশা করব আগামীকাল আপনার লেঠেল বাহিনীকে আপনি বিরত করবেন। যদি বিরত না করেন, আমরা অন্যায়ভাবে উইদাউট নোটিশ যে গরিব লোকগুলো বিশেষ করে একটা নির্দিষ্ট
জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকব। দেখুন, এগুলো সম্পূর্ণভাবে বিজেপি নিজস্ব নীতি, সব জায়গায় তারা এই ধর্ম, জাত পাত এগুলোকে ঢুকিয়ে দেয়। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশাসনিক বিষয় চলছে যে হকার, নিশ্চয়ই হকার বন্ধুরা থাকবেন, হকার ভাইয়েরা থাকবেন, তাদেরও সংসার চলবে, তাদের ব্যবসা চলবে, কিন্তু একটু নিয়ম নীতি মেনে, যাতে পথচারীদের সমস্যা না হয়, পথ দুর্ঘটনা না ঘটে, সৌন্দর্যায়ন বিঘ্নিত না হয়, বড় দোকানগুলোর সামনেটা আটকে না যায়, সব কটা দিকে একটা ভারসাম্য থাকবে। তার মধ্যেও যদি জাতি ধর্ম তোলে, তাহলে ধরে নিন এই ভারতীয় জনতা পার্টির হাতে কোনো ইস্যু নেই, তারা এইভাবে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চায়। সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পায়নি বর্তমানে রাজ্যের একমাত্র বিরোধী শাসিত পুরসভা তাহিরপুর, যেখানে এখন সিপিএম এর বোর্ড রয়েছে। পাশাপাশি সেই বৈঠকে ডাকা হয়নি পুরুলিয়ার ঝালদা পুরসভার কাউকে, যে পুরসভায় কংগ্রেস জিতলেও পরে তা দখল করে তৃণমূল। বিরোধী দলনেতার দাবি, বৃহস্পতিবারের বৈঠকেও এই দুই পুরসভাকে ডাকা হয়নি। একটু আগেই একটা চিঠির কপি পেলাম, এর আগেও যেমন ঝালদা এবং তাহিরপুরকে বাদ দিয়ে সভা ডাকা হয়েছিল। আগামীকাল বেলা 12টায় মুখ্যমন্ত্রীর নবান্ন সভাগৃহে একেবারে ওসিআইসি থেকে শুরু করে গোটা রাজ্যের নিচ থেকে উপর সমস্ত আরবান এলাকার পদাধিকারী, জনপ্রতিনিধি, মানে আবারও চিঠিতে উল্লেখ আছে, এক্ষেত্রে ঝালদা এবং তাহিরপুর ব্রাত্য। ঝালদা এবং তাহিরপুর ব্রাত্য, যদিও তারা বিজেপির বোর্ড নয়, বিজেপির অপোজিশন লিডার মিন্স সরকার এবং সরকারের দ্বারা বা সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত হবেন তাদের পাশেই লিডার অব অপোজিশন দাঁড়াবে। লিডার অব অপোজিশনের কাজ এইটা। আমরা রামপুরহাটের বকটুই থেকে আমডাঙ্গার বিস্ফোরণ স্থল পর্যন্ত প্রতিটা জায়গায় গেছি, ভোটের উদ্দেশ্যে বা পলিটিক্যাল উদ্দেশ্যে নয়। এক্ষেত্রেও তাহিরপুর ঝালদাকে বাদ দিয়ে কালকে আপনি মিটিং ডেকেছেন। মুখ্যমন্ত্রী পুরপ্রধানদের মিটিং ডেকেছেন যারা তৃণমূলের, এবং যাদেরকে উনি চোর অথবা লুঠেরা বলে মনে করেন তাদেরকে ডেকেছেন, এবং যাদেরকে চোর বলে বলার মতো যোগ্যতাও নেই তাদের উনি ডাকবেন না। আমাদের তাহিরপুরকে উনি ডাকেননি, বরং উনি দাপট দেখাবার জন্য ওর পুরপ্রধানদের ডেকেছেন, এবং কেন কোথায় তৃণমূল কম ভোট পেয়েছে সেই কারণে বুলডোজার নিয়ে মানুষের উপরে আক্রমণ করার চেষ্টা করছেন। জায়গায় জায়গায় বুলডোজার লাগিয়ে দিয়েছেন, হকার উচ্ছেদ করছেন, বিকল্প কোনো ব্যবস্থাপনা নেই। ওখানে তার বুকে ডাকার যোগ্যতার হয়নি। যে অকারণে একটা নন ইস্যুকে নিয়ে সস্তা রাজনীতি করা হচ্ছে, বিকৃত তথ্য দেওয়া হচ্ছে। হকার সংগঠনগুলিও জানে, তারাও বুঝবে এটা হকার উচ্ছেদ নয়, নিয়ম কানুনের মধ্যে থেকে হকার ভাইদের তাদের ব্যবসা, যে জায়গাটা একেবারে জনবহুল সেখান থেকে একটু দূরে যদি কোনো জায়গা থাকে, যে ফুটপাথটা বড় সেখানে নির্দিষ্ট মাপের মধ্যে, যে ফুটপাথটা সরু সেখানে যদি প্রশাসন বলে না অন্য জায়গায়, নিয়ম কানুনের মধ্যে আনার চেষ্টাটাকে কিন্তু অমানবিক উচ্ছেদ বলে না। মোটা পাইপ দিয়ে দ্রুত গতিতে বেরোচ্ছে ঘোলা জল, আসা যাওয়া করছে ওয়াটার ট্যাঙ্ক লেখা গাড়ি। বাইরে থেকে দেখে মনে হবে জলাভূমিতে জল ভরা হচ্ছে, কিন্তু আসলে জলাভূমি ভরাট করার নিনজা টেকনিক। সোমবার জলাজমি ভরানো নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, ভেঙে দিতে হবে। সে যারই হোক, আর যত বড় নেতারই হোক, আর যত বড় পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন। তারপরেও দিনে দুপুরে এই ঘটনা ঘটছে নরেন্দ্রপুর থানার খেয়াদা এলাকায়। এটা কোথা থেকে আনা হচ্ছে? এটা মানে ফ্ল্যাট হচ্ছে ওখান থেকে। যার জমি আছে বলতে ভাই জায়গাটা গাড্ডা আছে, ভর্তি হয়ে মানে জায়গাটা মাটি ফেলা হচ্ছে, মধ্যে কথা মাটির ক্রাইসিস বলে মানে এই পাক মাটি ফেলছেন। আবাসনের ভিত তৈরির জন্য ড্রিল করার ফলে যে জল কাদা উঠছে তা ট্যাঙ্কারে ভরে পাইপ দিয়ে ফেলা হচ্ছে জলাভূমিতে। আপনাদের লোকালি তো ক্ষতি হচ্ছে এইভাবে যদি ভরাট হয়ে যায়। এই কথা বলবে এখন চোরের রাজত্ব, বাংলা কথা, সতের রাজত্ব নেই।
মানে বলতে গেলে কি বিপদ হতে পারে? বলতে গেলে তো অবশ্যই। মাটির তলা থেকে কাদামাটি তুলে হয়তো বাড়ি ফাড়ি তৈরি হচ্ছে, সেই সময় যেভাবে কাদামাটি ওঠে, ভরাট করে নিয়ে এসে পাইপ লাইন মারফত মাটি ভরাট করলে লোকের চোখে পড়বে, ফলে লোকের চোখে যাতে বুঝতে না পারে দূর থেকে পাইপ লাইন মারফত জেনারেটরের সাহায্যে সেই কাদামাটি পুকুরে ভরে দেওয়া হচ্ছে। এই জলাশয় ভূমি কোনোদিন ভরাট হোক বা এখানে কোনো কিছু হোক, আমরা কোনোটাই এর পক্ষে নই, আমরা পুরোটাই এর বিপক্ষে। এবার দেখুন, একটা পার্টি 10 বছর করছি মানে কম বেশি মানুষের তো শত্রুতা অনেক থাকেই, কেউ কারোর ভালো চায় এবং কেউ কারোর খারাপ চায়। সেই ক্ষেত্রে বাড়ির মানুষকে জড়িয়ে দেওয়া, পাড়ার মানুষকে জড়িয়ে দেওয়া বা পারিপার্শ্বিক মেম্বার যারা আছে তাদেরকে জড়িয়ে দেওয়া, এটা তো মানুষের কাজ। তো ওয়েটল্যান্ডের কেস বিভিন্ন জায়গায় রয়েছে, আমি বললাম তো আমার দেখা হয়নি, আমি দেখে নিই বলছি। কে কার নাম করলো সেটা প্রত্যেকটা পাবলিকের ব্যাপার, আমি তো না দেখে কে করছে তদন্ত না করে না যুক্ত করে কারণ নাম বলতে পারবো না কে করছে। অন্যদিকে খেয়াদা 1 পঞ্চায়েত এলাকায় ফের সক্রিয় হয়েছে বালি মাফিয়া। সোমবারই কয়লা বালি পাচার নিয়ে বিজেপির পাশাপাশি প্রশাসনের একাংশকে তীব্র ভৎসনা করেন মুখ্যমন্ত্রী। গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি, কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে। ওভারলোডিং ট্রাক, এর থেকে একটা বড় ইনকাম আসে, সেটা যায়। এবং আমাদেরও কিছু কিছু লোক আছে যাতে ইডি সিবিআই না ধরে। কিন্তু তারপরেও কলকাতার অদূরে খেয়াদা আছে খেয়াদাতেই। এবিপি আনন্দের খবরের জেরে কিছুদিন বন্ধ থাকার পর খেয়াদায় ফের সক্রিয় হয়ে উঠেছে বালি মাফিয়া। বালি মাফিয়া চক্র কিন্তু আজও পর্যন্ত সক্রিয় বারুইপুর পুলিশ জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আমরা রয়েছি বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, প্রায় পাহাড় সমান বালি স্তূপাকৃত অবস্থায় রয়েছে। এভাবেই বালি কিন্তু স্তূপ করা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, এবং রাতের অন্ধকার নামতেই বিভিন্ন লরি এবং মালবাহী গাড়ি করে সেই সব বালি পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্তে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় শহর এবং শহরতলিতে। ক্যামেরা দেখেই খাদানের কর্মীরা দাবি করেন তারা খারাপ হয়ে যাওয়া জেসিবি সারাতে এসেছেন। মেশিন খারাপ হয়েছে, ঠিক করছে, ঠিক করছে, আমরা এসব ব্যাপারে আমরা কিছু জানি না। কার এই মেশিনটা কার? সেটা বলছে আমাদের লোকজন পাঠায়, আমাদের মিস্ত্রি থেকে পাঠায়, ঠিক আছে। হ্যাঁ, কার মেশিন হবে সেটা কথা। অভিযোগ, বেআইনিভাবে বালি ও মাটি কেটে নেওয়ায় ধস নেমেছে খেয়াদা স্কুল থেকে সুন্দিয়ার দিকে যাওয়ার রাস্তায়। খেয়াদার মতো তিহুরিয়াতেও দেখা গেল এক ছবি, অবাধে চলছে মাটি কাটা। এখানে কিন্তু এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে, যে খাদ খোঁড়া হয়েছে, এটা কিন্তু প্রথম ক্ষেত্রে মাটি খাদান হিসেবে ব্যবহার হচ্ছে। মাটি ব্যবসায়ীরা যারা বেআইনি পথে এভাবেই ঠিক মাটি খাদান তৈরি করেছেন, মাটি তোলার বড় বড় যন্ত্র কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সেই মাটি কেটে রাখা হয়েছে। এই মাটি তোলার যন্ত্র দিয়ে মাটি তুলে মাটি স্তূপাকৃত করার পর রাতের অন্ধকারে ঠিক একই রকমভাবে যেভাবে বালি পাচার হয়ে যায়, ঠিক সেভাবেই মাটিও পাচার হচ্ছে এই খেয়াদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পরিস্থিতিতে পঞ্চায়েতের উপপ্রধান স্বীকার করেছেন ভোটের পর নতুন করে শুরু হয়েছে খাদান। বালি দুটো জায়গায় এখন নজরে আসছে, একটা তিউরিয়া আছে, একটা খেয়াদার দিকে গিয়ে আছে, এই দুটোই আছে। এটা অনেক আগের থেকেই ওদের বালি জমায়েত করা ছিল, সেই বালিগুলোই সম্ভবত ওরা মানে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, সেগুলো যাতে ওইভাবে নিয়ে যেতে না পারে আমরা সেই পদক্ষেপ। তবে এটা খুব বেশি 1-2 দিন হলো মনে হয় এটা করছে। আচ্ছা, এটা আমার নজরে সত্যি নেই, যদি হয় আমরা আজকেই পঞ্চায়েতে গিয়ে আমরা প্রয়োজন হলে দেখে আমরা রিপোর্টটা আমরা থানাকেও দেবো, বিডিওকে দেবো, প্রশাসনিক মহলে যেখানে যেখানে দেওয়ার আমরা অবশ্যই এটা দিয়ে দেবো। রাত্রে যদি কেউ করে থাকে, আবার যদি মাটি খাদান খুলে থাকে, আমরা আজকেই দেখে নেবো, দেখে নিয়ে আমরা যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সমস্ত রকম ব্যবস্থা নিয়ে নেবো। জেলার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে যোগাযোগ করলে জানানো হয় এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। এরপরই ঘটনাস্থলে আসেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও নরেন্দ্রপুর থানার পুলিশ কর্মীরা। বারুইপুর পুলিশ জেলার সুপারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। গত বছর এই এলাকাতেই বেআইনি বালি খাদান নিয়ে প্রথম খবর করে এবিপি আনন্দ। সক্রিয় হয় প্রশাসন, কিন্তু গত এপ্রিলে দেখা যায় যে কে সেই। মুখ্যমন্ত্রী সোমবারের কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যে বালি পাচার ও বালি বোঝাই ট্রাক থেকে টাকা তোলার এই ছবি দেখা গিয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া কালনা রোডে।
এবার সেই ছবি ফিরল খেয়াদায়। পাথর, মাটি, বালি, আমাদের এই রাজ্যের এই আমি আপনি যেখানে বসে আছি তার থেকে 11 কিলোমিটার দূরে কি হচ্ছে হোয়াইট স্যান্ড নিয়ে দেখিয়েছি। আমরা কাউকে ছাড়বো না, আমরা পরিষ্কার বলে দিয়েছি, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে, দল মত নির্বিশেষে এই ব্যাপারে চোখের সামনে গাড়ি নিয়ে কেটে নিয়ে চলে যাচ্ছে হবে না, এটা বারবার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই যে দুর্নীতি, এই যে এগুলো হচ্ছে কোন আমলে আরম্ভ হয়েছে, সেই জন্য 11 বছর ধরে চলবে। এর রুট তো সিপিআইএম, এই শুরু তো সিপিআইএম এর সময়, আজকে সিপিআইএম বালি নিয়ে বলে, আজকে সিপিআইএম পাথর নিয়ে বলে। আমি আপনার এক কথায় দই মারলাম যে এই দুর্নীতি শুরু হয়েছে সিপিআইএম এ। আমি বলছি তারা 11 বছর ধরা পড়লো না, আর এখন পুলিশ যাদের গ্রেফতার করলো তো তৃণমূলের লোক। আরে তৃণমূলের লোক কেন? যা আগে সিপিএম করতে বলে। কারণটা হচ্ছে তৃণমূলের আজকে সরকার রুলিং পার্টিকে স্পেয়ার করছে, কিন্তু সেই সময় সিপিএম এর লোকেদের একেবারে রেপ করা হতো। আমি বলছি যে বিশ্বজিৎ বাবু এসব জানেন কি না, শুনলাম এই সব মানে 50 বছর আগে গল্প আমরা শুনলাম, আপনি সিনিয়র মোস্ট ভালো লাগলো। সুজন চক্রবর্তী সবথেকে বড় বেনিফিশিয়ারি, এই তো জানি। আমি বলছি প্রতিদিন বেআইনি ডিসিআর কেটে তৃণমূলের ফান্ডে 1 কোটি টাকা বীরভূমের কয়লার বালি থেকে পাঠানো হতো। 365 কোটি টাকা এই বেআইনি ডিসিআর থেকে তৃণমূল রোজগার করত। তাতে বোঝা যায় মাফিয়াদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি। আর মুখ্যমন্ত্রী যদি বলে যে বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তখন ব্যবস্থা নেবেন। অরণ্যদেবের কিলাউই সৈকতে 50% সোনা আর 50% বালি, এখানে সোনা নেই, সাদা বালি, কিন্তু তাতেই কলকাতা থেকে 11 কিলোমিটার, ইনফ্যাক্ট এই অফিস থেকে 11 কিলোমিটার দূরে ফাঁকা হয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হলো আসল চক্র মাথাগুলো ধরা পড়বে তো। পশ্চিমবঙ্গের মানুষরাও এই একই কথা বলছে সুমনদা, কয়লা খেলি, গরু খেলি, খেলি নদীর বালি, নিজে খেলি, বউকে দিলি, বাদ গেল না শালি। এবার বাকিটা হচ্ছে ধরা পড়বে কিনা। আপনারা বলছেন গরু, আরে গরুর জন্য দায়ীটাকে গরু বলিনি তো, বালি দেখা গরুর জন্য। আমি বললাম গরুর জন্য আপনি দায়ী। ইউগান্ডার সরকার, বিষয়টা আপনি শুনেননি, সরকার হচ্ছে গরুর জন্য দায়ী, নেপাল সরকার, আমি বলছি গরু হলে আপনি বিএসএফ দেখাচ্ছেন, বালিতে তো বিএসএফ দেখাতে পারবেন না। না বলছি দেখুন না, বিষয়টা শোনেননি, আমি বলেছি যে গরু হলে বিএসএফ দেখানো যায়, বালিতে বিএসএফ দেখানো যায়। যাই বলুন না কেন, আপনি তো বললেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের গ্রেফতার করা হয়েছে, এখানে কিন্তু আমরা তাহলে আর সায়নদীপের দিকে তাহলে আর সায়নদীপের দিকে আঙুল না, সেটা মুখ্যমন্ত্রী বললে অ্যারেস্ট হবেন, নালে অ্যারেস্ট হবেন একেবারেই না। 1 কোটি টাকা জিরো টলারেন্সের কথা বলে তো, জিরো টলারেন্স স্টুডিওতে বিশ্ব খুব অনেস্ট লোক, এরা তৃণমূল থেকে খুব অনেস্টলি দুর্নীতি করে। করেছি তো, কি অসুবিধা আছে? আপনি গরু বলবেন, ওরা বালি বলবে, আপনি বালি বলবেন, ওরা গরু বলবে, সব জানে। আমি তো আবার সব জানে। আমরা ব্যাপারে খুব পরিষ্কার করে দিয়েছি যে সেখানে তৃণমূল হোক, সিপিএম হোক, যেই হোক, আমরা কোন দুর্নীতির সাথে 12 বছর ধরে কি করছিলেন, যারা 12 বছর ধরে কি করছিলেন? গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি, কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে, ওভারলোডিং ট্রাক, এর থেকে একটা বড় ইনকাম আসে, সেটা যায়। এবং আমাদেরও কিছু কিছু লোক আছে যাতে ইডি সিবিআই না ধরে। সোমবার বিকেলে কয়লা বালি পাচার নিয়ে বিজেপির পাশাপাশি প্রশাসনের একাংশকে এইভাবে তীব্র ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে আর 5টা দিনের মতোই এই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের কাটোয়া কালনা রোডে। কথায় বলে সে গুড়ে বালি, কিন্তু বাস্তবে হয়তো বালিতেই আসল গুড়। তাই মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও একদিকে যেমন অবাধে চলছে বালি পাচার, অন্যদিকে বালি বোঝাই ট্রাক থেকে আদায় করা হচ্ছে টাকা। সোমবার রাত তখন 10:45, কাটোয়া কালনা রোডের জাজিগ্রাম মোড়ে রাখা হয়েছে পুলিশের নাকা চেকিং লেখা গার্ডরেল, আর রাস্তা দিয়ে সারি সারি যাচ্ছে বালি বোঝাই লরি, ডাম্পার। তখনই দেখা গেল সেই লরি ডাম্পার দাঁড় করিয়ে টাকা নিচ্ছেন একজন। কিন্তু কেন টাকা নেওয়া হচ্ছে প্রশ্ন করতেই দে দৌড়। কিসের টাকা? কিসের টাকা ওগুলো? কিসের টাকা? কিসের টাকা রে?
গরু, কয়লা, বালি পাচার নিয়ে বলতে গিয়ে প্রশাসনের একাংশকেও কাঠগড়ায় দান করিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে কাটোয়াতেও দেখা গেল ঠিক যেখানে দাঁড়িয়ে টাকা নিচ্ছিলেন এই ব্যক্তি, তার সামান্য দূরেই দাঁড়িয়েছিল পুলিশের গাড়ি। টাকা তুলছে দেখছিলেন? এই সামনে একেবারে আপনার সামনে দাঁড়িয়ে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি কিছু দেখেননি? কিন্তু কেন টাকা তোলা হচ্ছে বালি বোঝাই লরি ডাম্পার থেকে? নির্দিষ্ট কিছু বলতে চাইলেন না এক ডাম্পার চালকও। দীর্ঘদিন ধরেই চরখি ব্রিজের কাছে অজয়ের বাঁশতলা বালিঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হয়, একথা কারো অজানা নয়। তারপর সেই বালি রাতে লরি কিংবা ডাম্পারে করে কাটোয়া কালনা রোড ধরে নদিয়ার নবদ্বীপের দিকে চলে যায়। কাটোয়ার বিএলআরও জানিয়েছেন, কাটোয়ায় যে বালিঘাট রয়েছে তার কোনোটির লাইসেন্স নেই, সেখানে অবৈধভাবে বালি তোলা হয়। মুখ্যমন্ত্রী কড়া বার্তা মানি, মুখ্যমন্ত্রী যেটা কড়া বার্তা দেন সেটা উনি করার জন্য, সেই কাজটা করার জন্য কড়া বার্তা দেন। প্রশাসন কাজ করার সাহস পাচ্ছে কোথা থেকে? মুখ্যমন্ত্রীর মুখে যাই বলুন, পুলিশ মন্ত্রীর মুখে যাই বলুন, বাস্তবে ওনাদের যে বার্তা থাকে সে বার্তা উল্টো করার এই বার্তা। কাটোয়া শহরের মধ্যে দিয়ে কোনো বালি গাড়ি যায় না, পাশে STK রোড দিয়ে বালি গাড়ি যায় হয়। যদি কেউ পয়সা নেয় নিঃসন্দেহে সেটা অপরাধ, এবং সত্যতা থাকলে SPDM-কে অনুরোধ করব যাতে এই অবৈধ কারবার বন্ধ। পুলিশের সামনেই বালি বোঝাই লরি থেকে তোলা হচ্ছে টাকা, অথচ কিছুই জানেন না পুলিশ আধিকারিক। তা কিভাবে সম্ভব? জেলার পুলিশ সুপার এ প্রসঙ্গে জানিয়েছেন, বালি পাচারের বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। থানার যত বড়ই আধিকারিক হন কেন, বালি পাচারে সাহায্য করার সঙ্গে কোনো পুলিশ যদি যুক্ত থাকেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এবারই প্রথম নয়, অতীতে একাধিকবার অবৈধ বালি খাতা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালি মাফিয়ার দৌরাত্ম্য ঠেকাতে 2021 সালের জুলাই মাসে স্যান্ড মাইনিং পলিসির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। স্যান্ড মাইনিং নিয়ে একটা পলিসি করলাম 2021। অনেক সময় আমাদের নজরে আসে কিছু স্থানীয় মাফিয়াদের জন্য আমরা করতে পারছি না, যেটা হচ্ছে বালি, কয়লা, তারপরে সুরকি, পাথর, যেগুলো প্রাকৃতিক সম্পদ এবং রাজ্যের সম্পদ, স্থানীয় সম্পদ লুট করা যাবে না। কিন্তু এত কিছুর পরও যে কোনো কিছু বদলায়নি তা বুঝিয়ে দিল এই ছবিগুলি। এর মধ্যেই কলকাতায় ফিরে দেশে বেকারত্ব থেকে উগ্র হিন্দুত্ব নানা ইস্যুতে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশের বর্তমান অবস্থার পরিবর্তনের পক্ষে সওয়াল করে বললেন, ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয়, দেশবাসীর সেই মতেরই প্রতিফলন ঘটেছে এবারের লোকসভা ভোটে। আমাদের সঙ্গে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। তিনি আজকেই কলকাতায় এলেন। প্রফেসর সেন, আপনি কলকাতায় এলেন, ভারতবর্ষে আবার নতুন করে সরকার তৈরি হলো, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন এবং এই ফার্স্ট শরিকদের কাঁধে ভোট দিয়ে। কি বলবেন এই সরকারের ভবিষ্যৎ কি, এবং সরকার নিয়ে, ভোট নিয়ে, রেজাল্ট নিয়ে আপনার প্রতিক্রিয়া? নির্বাচনের ফলে কিছু পরিবর্তন হবে এটা তো আমাদের আশা খুবই আছে ভারতবর্ষে, এবং তার এই পরিবর্তনের মধ্যে আগে যা যা কাজ হয়েছে এবং এখনও চলছে তার মধ্যে কিছু লোককে জেলে পড়া ইত্যাদি, এবং গরিব ধনীদের মধ্যে পার্থক্যটা আরও বড় হওয়া, সেগুলো তো একটু বন্ধ হওয়া দরকার, এবং রাজনীতির দিক দিয়েও একটু খোলা মন হওয়া দরকার। বিশেষত ভারতবর্ষ একটা সেকুলার দেশ, আমাদের কনস্টিটিউশনও সেকুলার, সেটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিবর্তন করাটা তো সমীচীন নয় বলে আমি মনে করি। এবং নির্বাচনে যারা ভোট দিয়েছেন তারাও এ বিষয়ে সন্দিহান, এটা তো বলা যায়। যেমন যেখানে রাম মন্দির রয়েছে অযোধ্যায়, সেখানেই বিজেপি হেরেছে সেই কেন্দ্রে, বাদে যেখানে বিজেপি অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে, তাতে দুটো দিকেই আছে। একটা হচ্ছে তার মধ্যে ভারতবর্ষকে একটা শুধু হিন্দু দিক দিয়ে দেখা, যেটা মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোসের দেশে হওয়ার কথা নয়, সেটা করার চেষ্টার মধ্যে যে একটা
চিন্তাহীনতা আছে এবং যে ভারতবর্ষের প্রকৃত রূপটা অবহেলা করা আছে সেগুলোর পরিবর্তন হওয়া দরকার। এবং তার সঙ্গেও এবং মন্দিরেও সেটা দেখা যায়, এই মন্দির করতে গিয়ে বহু লোকে জমি টমিকে ছোট জমি প্লট থেকে নিয়ে তাদের মধ্যে যে একটা ভয়ের ভাব এনে দিয়েছে, সেটাতে তো এটাই প্রমাণ হলো যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে গিয়ে তারই একটা দিকে ধনীদের উপরে নির্ভর বেশি করা এবং গরিবদের অবহেলা করা, সেটা তো বহুদিন ধরেই চলছে এই সরকারে। এবং সেটা যে পরিবর্তন এখন হবে এটা আমাদের আশা। তবে এখন অবধি তো ওরা সেটা ঠিক মানতে চাচ্ছেন না, তাই নতুন যে ক্যাবিনেট হয়েছে সেটা ঠিক আগের ক্যাবিনেটের মতোই, মন্ত্রীরাও একই, অথবা একটু রদবদল হলেও তার মধ্যে যারা শক্তিশীল রাজনীতির দিক দিয়ে তারাও এখন শক্তিশীল, এটা প্রমাণের প্রচেষ্টা হয়েছে। সেটা কতদিন চলবে আমাদের দেখা দরকার। কারণ ভূমিকা কি হবে এবারে? কংগ্রেস 100টি আসন পেয়েছে, এই প্রথম বিরোধী দলের মর্যাদা পাচ্ছে। বিগত এক দশক পর কংগ্রেস এবং রাহুল গান্ধী অপোজিশন লিডার হয়েছেন। একদিক দিয়ে বলা যেতে পারে যে এটা যে ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয় এ বিষয়ে ভারতীয় ভোটাররা তাদের মতামত জানিয়েছেন এবং মতামতটা সেই পরিবর্তনের বিরোধী। আমরা ভারতবর্ষকে গান্ধী, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বোস এদের সবার সঙ্গে এক মন মিলিয়ে চলতে পারি সেরকম একটা প্রচেষ্টার প্রয়োজন দরকার। এটা বোধহয় ভারতীয় ভোটাররা জানিয়েছেন এবং সেটা আমাদের মানতেই হবে। যদি এই মুহূর্তে সেটা খুব মানা হচ্ছে বলা যাবে না, তবে যদি ভুলের দিক দিয়ে দেখতে হয় সেটা নানা দিক দিয়েই আসে। যেমন হচ্ছে এই যে বিনা বিচারে লোককে জেলে রাখা। আমি যখন ছোট ছিলাম তখন আমার কাকা এবং কাজিনস বহু লোকই জেলে খাটতেন। আমাদের তখন আশা ছিল যে বিনা বিচারে জেল ভারতবর্ষ স্বাধীন হলে বন্ধ হবে। সেটা যে বন্ধ হলো না, এর মধ্যে কংগ্রেসেরও দোষ আছে, কেন তারা তো এটা বদলালেন না। এবং সেটা অবশ্য এই এখনকার বর্তমান সরকার অনেক বেশি রকম ব্যবহার করলেন, কিন্তু এটা প্রথম থেকেই সমূল ভাবে বন্ধ করার প্রয়োজন ছিল। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে বলা হয় যে বেকারের সংখ্যা বাড়ছে, সেটার সঙ্গে যোগ হচ্ছে আমাদের স্কুলে প্রাইমারি এডুকেশনের নেগলেক্ট, তার সঙ্গে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার তারও অবহেলা। এবং সেটা এই অবহেলার দিকটা এই স্বাধীনতার পর থেকেই যখন অন্য সরকার ছিল তখন খানিকটা দেখা দিয়েছিল, এখন অবশ্য আরও বেশি বড় রকমভাবে দেখা যাচ্ছে। এখন যারা এমপ্লয়মেন্ট নিয়ে চিন্তা করেন অর্থনীতিতে, তারা যে এই জিনিসটা শিক্ষা এবং স্বাস্থ্যের সঙ্গে এবং অবিচারে লোককে জেলে দেওয়ার সঙ্গে যোগ নেই মনে করেন, সেটা ভুল। এবং আমাদের এটা পরিবর্তন করা দরকার। এর মধ্যে কংগ্রেসকে এবং অন্যান্য বামপন্থীর দিক দিয়ে
একটা আপত্তি কথা আমরা তুলতে পারি, কিন্তু তার থেকে অনেক বেশি রকম আমরা কষ্ট পেয়েছি এই বর্তমান সরকার, ভারতীয় সরকারের হাতে। আমরা কথা বললাম অধ্যাপক অমর্ত্য সেনের সঙ্গে। অমর্ত্য সেন আজকেই তিনি কলকাতায় ফিরলেন। ভারতবর্ষের আরও একটা নির্বাচন, লোকসভা নির্বাচন, তার ফলাফল এবং নরেন্দ্র মোদীর আবার প্রধানমন্ত্রী হওয়া, কি করা উচিত, কি করতে হবে, বিরোধীদের কি ভূমিকা হতে হবে, নোবেলজয়ী অর্থনীতিবিদ কলকাতায় পা রেখেই আমাদের সঙ্গে শেয়ার করলেন। হাজারিবাগের ওয়েসিস স্কুলে কি নিটের প্রশ্ন ফাঁসের কেন্দ্রস্থল? তারই উত্তর খুঁজতে এবার ঝাড়খণ্ডের হাজারিবাগে পৌঁছে গেল সিবিআই এর টিম। বুধবার সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলো ওয়েসিস স্কুলের প্রিন্সিপালকে, যিনি হাজারিবাগের নিট পরীক্ষার সিটি কোঅर्डिनेटरও ছিলেন। देखिए 4 घंटे तक प्रिंसिपल से पूछताछ हुई है। अब सीबीआई की टीम जो है यहाँ उस स्कूल से निकल रही है। पीछे एक इनोवा गाड़ी भी है। ओएसिस स्कूल में जो यहाँ के प्रिंसिपल हैं उनसे नीट पेपर लीक मामले में 4 घंटे तक जो है वो पूछताछ हुई है। সূত্রের দাবি 5ই মে পরীক্ষার দিন হাজারিবাগের ওয়েসিস স্কুলে যে ট্রাঙ্কে প্রশ্নপত্র রাখা ছিল সেটা ডিজিটাল লক করা ছিল। এনটিএ নিয়ম অনুযায়ী পরীক্ষার ঠিক আগে দুপুর 1:05 একটি বিপ শব্দ হয়ে ট্রাঙ্কটি খুলে যাওয়ার কথা, কিন্তু বিপ শব্দ হলেও ট্রাঙ্কটি খোলেনি। এরপরই পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ বিষয়টি এনটিএ কে জানায়। তখন এনটিএ অপেক্ষা করতে বলে, কিন্তু তারপরও ট্রাঙ্ক না খোলায় তা ভেঙে প্রশ্নপত্র বের করতে বলে এনটিএ। ট্রাঙ্ক ভেঙে প্রশ্নপত্র বের করার সময় দেখা যায় একটি প্রশ্নপত্রের প্যাকেট ছেঁড়া রয়েছে। प्रिंसिपल पीछे बैठे हुए हैं। देखिए प्रिंसिपल डॉक्टर एहसानुल हक पीछे बैठे हुए हैं। नीट पेपर लीक मामले में इनसे पूछताछ हुई है और जो नीट परीक्षा हुई थी वो कराने के लिए हजारीबाग में सीटी कोऑर्डिनेटर थे। तो पहले इनके घर पर सीबीआई टीम आज गई, वहाँ पूछताछ हुई, फिर स्कूल इनको लाया गया। ये नीट परीक्षा का परीक्षा केंद्र था। अब 4 घंटे तक पूछताछ के बाद सीबीआई की टीम जो है इनको यहाँ से लेकर जा रही है। अब क्या बैंक ले जाया जाएगा या जो ब्लू डार्ट का कुरियर ऑफिस है वो वहाँ ले जाया जाएगा। এদিকে এখনো খোঁজ নেই নিটের প্রশ্নফাঁস মামলার মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়া ও তার ভাগ্নের। এই সঞ্জীব মুখিয়া সম্পর্কেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। রীতিমতো চুক্তি করে প্রশ্ন বিক্রির কারবার করতেন সঞ্জীব। পড়ুয়াদের সঙ্গে 30 থেকে 40 লক্ষ টাকায় রফা হতো। এরপর 1000 টাকা স্ট্যাম্প পেপারে তৈরি হতো চুক্তিপত্র। সেখানে স্পষ্ট করে লেখা থাকতো যাবতীয় শর্তাবলী, অ্যাডভান্স কত টাকা দিতে হবে, পরীক্ষার আগে কত টাকা দিতে হবে, ফল প্রকাশের পরে কত টাকা দিতে হবে, সব লেখা থাকতো সেই চুক্তিপত্রে। পরীক্ষা সফল হলে কত টাকা দিতে হবে আর না হলেই বা কি করতে হবে তা লেখা চুক্তিপত্রে। শুধু তাই নয়, চুক্তিপত্রে সই থাকতো সঞ্জীব মুখিয়া এবং প্রশ্ন কিনতে ইচ্ছুক পড়ুয়ার। এদিন হাজারিবাগের এসবিআই এর একটি শাখায় যায় সিবিআই এর একটি টিম। সূত্রের খবর, নিট পরীক্ষার প্রশ্নপত্র এখানে রাখা হয়েছিল। এই বিষয়ে ব্যাংক কর্তাদের কাছ থেকে প্রশ্ন করার পাশাপাশি তথ্য নেওয়া হয়, সিসি ক্যামেরা ফুটেজও যাচাই করা হয়। এদিকে মহারাষ্ট্রের নিটের প্রশ্নফাঁস মামলায় পলাতক অভিযুক্ত গঙ্গাধরের খোঁজে উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে লাতুর পুলিশের একটি দল। নিট মামলায় এদিন পাটনার সিবিআই স্পেশাল কোর্টে তোলা হয় 6 জনকে। তার মধ্যে ধৃত পরীক্ষার্থী চিন্টু সহ আরও একজনকে সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। নিটের প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে যখন দেশজুড়ে তোলপাড় চলছে, তখন বুধবার বিকাশ ভবনে পৌঁছে গেল সিবিআই। দুপুর 2:15 নাগাদ বিকাশ ভবনের গ্রাউন্ড ফ্লোরের গোডাউনে পৌঁছে যায় সিবিআই এর 4 জনের টিম। নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পরপরই 1.5 বছর আগে এই গোডাউন সিল করে দিয়েছিল সিবিআই। এই দিন সেই সিল ভাঙা হয়। শিক্ষা দপ্তরের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন তারা। বিকাশ ভবনের গ্রাউন্ড ফ্লোরে তুমি দেখতে পাচ্ছ এই সামনে ওয়্যার হাউস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়্যার হাউস বিকাশ ভবন, এবং এই গেট তুমি দেখতে পাচ্ছ। এই গেটের ভেতরে সিবিআই এর 4 জন অফিসাররা রয়েছেন এবং নর্থ বিধাননগর থানার অফিসাররা কিছুক্ষণ আগেই এই খবর পেয়ে এখানে এসে পৌঁছেছেন। এবং আমরা দেখলাম যে এই ওয়্যার হাউস কিন্তু সিল করা ছিল। সিবিআই এর অফিসাররা তারা সিল করে রেখেছিলেন এবং তারপরেই তারা এসে সিল খোলেন, এবং সিল খোলার পর আমরা দেখলাম ভেতরে ওয়্যার হাউস রয়েছে, সেখানে যে নথি পড়ে রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এটা কি সিল ছিল? হ্যাঁ, সিল ছিল। এই সিল করেছে? হ্যাঁ, সিবিআই সিল করে গেছে। এসে খুলে তারা প্রবেশ করে? হ্যাঁ, এসে খুলেই ওরা প্রবেশ করেছে। কজন ছিল? 5-6 জন ছিল। কি করছে ভেতরে? এখন যে বই কিছু দেখছে, বই টইগুলো দেখছে, কাগজপত্র কি আছে না আছে দেখছে। সিবিআই সূত্রের দাবি, গত কয়েক মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে তাদের হাতে নির্দিষ্ট কিছু তথ্য এসেছে, তা যাচাই করতে এই তল্লাশি। সূত্রের খবর, 1.5 বছর ধরে সিল করা রয়েছে, এবার সিল খুলে দিতে চান তারা। তার আগে গোডাউনে বিশেষ কোনো নথি রয়েছে কিনা ফের একবার দেখে নিতে এই তল্লাশি অভিযান। প্রায় 4 ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান।